হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমি একটা কমেন্ট করে দিই ফেসবুকে। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। ঠিক আছে। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো আমরা আজকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। তো আমি এক্সপেক্ট করতেছি প্রথম ক্লাসটা সবাই করে আসছো। প্রথম ক্লাসটা না করে কিন্তু এখানে আসলে একটু ঝামেলা হবে বুঝতে। ওকে, আমরা প্রথম ক্লাসে কি করছিলাম? আমরা প্রথম ক্লাসে চ্যাপ্টার 7.1 এটা মোটামুটি শেষ করে ফেলছিলাম। এখানকার ছোট্ট একটা টপিক বাদ আছে, ওটা আজকে পরে তারপর আমরা 7.2 আমরা মূলত আজকে চ্যাপ্টার 7.2 এটা কভার করব। বুঝছো? এটার মাধ্যমে আমাদের বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই একটু জয়েন হতে থাকো। আর যারা জয়েন হইছো এটা করো। গত ক্লাসে করাইছি, এরকম অনেক অঙ্ক করাইছি। একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করে কমেন্টে অ্যান্সারটা জানাও। আজকেই এই চ্যাপ্টারটা শেষ হবে। তো আজকেও আমরা 45টার মতো অঙ্ক করব, তারপর শেষ। হ্যাঁ, ডোমেইন রেঞ্জ পড়াবো আজকে। গত ক্লাসের লাস্টে যেই টপিকটা আমরা দেখছিলাম ওটা আজকে আবার একটু রিভিউ করব, অসুবিধা নেই। ডোমেইন রেঞ্জ আসলে তোমাদের সিলেবাসের বাইরে, বাট ত্রিকোণমিতির সাথে যেহেতু রিলেটেড দিয়ে দিতে পারে। এটা করো সবাই, যারা জয়েন হইছো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা করো। দেখো তোমাকে কি বলছে, এই জিনিসটার মান বের করতে বলছে। এখন সাইনের ভেতরে তুমি যদি খেয়াল করো, তুমি একটু বুদ্ধিমান হলেই এই যে সাইন ইনভার্স এক্স আছে আর ওখানে দুইটা কজ ইনভার্স এক্স কে তুমি যদি এভাবে ভাঙায় লেখো, খেয়াল করো তো, সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। আমি এই যে দুইটা কজ ইনভার্স এক্স কে জাস্ট ভাঙায় লিখছি। সুবিধা কি হয়েছে, এখানে খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স আছে। আমাদের বক্সটা খেয়াল করো, এটার ভ্যালু কত হয়ে যাবে তাইলে? পাই/2 না? তো এটার ভ্যালু যদি পাই/2 হয় তাহলে কি থাকে, সাইন পাই/2 প্লাস কজ ইনভার্স এক্স। এটাই তো। এখন খেয়াল করো, সাইন পাই/2 প্লাস কজ ইনভার্স এক্স, পাই/2 প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি? পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তো পজিটিভ থাকবে। আর যেহেতু পাই/2 এর কারণে সাইনটা কি? কজে কনভার্ট হবে। তো যেটা থাকবে কজ ইনভার্স এক্স। আমাদের অ্যান্সার হচ্ছে এক্স। বুঝতে পারলাম? এটা তো আমি ডিটেলস করে দিলাম, তোমার কিন্তু এত ডিটেলসে করার দরকার নেই। তুমি বুঝতে পারতেছো না? এখানে থাকবে পাই/2 প্লাস কজ ইনভার্স এক্স, তারপর সাইন পাই/2 প্লাস কজ ইনভার্স এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সাইনটা কি? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, ওই পজিটিভ আর পাই/2 থাকার কারণে সাইনটা কজে কনভার্ট হবে। কজ ইনভার্স ভ্যানিশ, পরে থাকবে এক্স। বুঝলাম তো? এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝেই দেয়। হ্যাঁ, এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝেই দেয়। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। দেখো তো, তোমার একদম বেসিক কনসেপ্ট থেকে, আমি গত ক্লাসের একদম শুরুতেই কনসেপ্টটা পড়াইছিলাম। বলো কোনটা হবে? নিচের কোনটা সঠিক নয়, এটা খেয়াল রাখবা কিন্তু। নয় মানে কোনটা ভুল? সাইন ইনভার্স এক্স এইটা কি সংখ্যা? এটা সংখ্যা, কিন্তু এটা আসলে মানে এটা একটা কোণ। এটার মোর অ্যাকুরেট জিনিস হচ্ছে সাইন ইনভার্স এক্স এই জিনিসটা আসলে একটা কোণ না, এটা নর্মাল কোনো সংখ্যা না, এটা একটা কোণ। বুঝছো? আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম এইটা একটা কোণ। তুমি যদি বাকি অপশনগুলো খেয়াল করো, বাকি অপশনগুলাই কি?
সাইন ইনভার্স এক্স, এটা একটা সংখ্যা, এটা একটা অনুপাত, তাই না? পরে থাকবে এক্স, এক্সটা আসলে একটা ত্রিভুজে লম্ব বাই অতিভুজের অনুপাত, অনুপাতটা একটা সংখ্যা। তারপর সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স ইনভার্স, এই দুইটার মান কিন্তু এক না, একদম কমন সেন্স। দেখো সাইন ইনভার্স এক্স এটা মানে হচ্ছে একটা কোণ, আর সাইন এক্স তার ইনভার্স, এটা কিন্তু কোনো কোণ না, এটা মানে হচ্ছে 1/sin x বা কোসেক এক্স। কাহিনী বুঝছো? তো এই দুইটা কিন্তু কখনোই সেম না, এটা একটা কোণ, এটা একটা অনুপাত, সাইন এক্স এর বিপরীত অনুপাতটা, সাইন এক্স এর বিপরীত অনুপাত কি? কস এক্স। তার মানে এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। আর লাস্টেরটা কি বলছে? এটা তো ঠিকই। তার মানে ভুল কোনটা? প্রথমটা। ভুল হচ্ছে প্রথমটা, ঠিক আছে? ঠিক আছে তো, আচ্ছা আমরা এখন পরের অঙ্কে যাচ্ছি, একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ এটা দেখো তো, বলো এ আর সি ট্যান এইটা মানে কি? একটু খেয়াল করো, এ আর সি ট্যান এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স, বুঝছো? এ আর সি ট্যান এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্সকে এভাবেও লেখা হয়, ট্যান ইনভার্সকে এভাবেও লেখা হয়। তাহলে এবার এটা তো সহজ, একদমই সহজ, তাই না? আচ্ছা এটা আমি একটু পাশে লিখে দিই, এ আর সি ট্যান আর্ক ট্যান, এটা মানেই হচ্ছে ট্যান ইনভার্স। তার মানে এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ট্যান ইনভার্স সাইন অফ কজ ইনভার্স। এই যে আর্ক কজ মানে হচ্ছে কজ ইনভার্স √2/√3। এখন এটা তো সবাই বের করতেই পারবা, বুঝছো? এটা তো সবাই বের করতেই পারবা। খেয়াল করো, তুমি প্রথমত কজ ইনভার্সটাকে কি সাইন ইনভার্সে নিবা, এই কজ ইনভার্সটাকে যদি সাইন ইনভার্সে নাও, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো বা মনে মনেও কনভার্ট করে ফেলতে পারো। মনে মনে কনভার্ট করলে কি হবে বলো তো? সাইন ইনভার্স, সাগরে লবণ অতি, অতিভুজটা তো সেম থাকবে দুইজনের ক্ষেত্রেই, নিচে অতিভুজ আর উপরে হচ্ছে লম্ব, এটার বর্গ থেকে এটার বর্গ বাদ দিলে হয় 1, তাকে রুট করলে হয় 1। সাইন ইনভার্স ভ্যানিশ, ট্যান ইনভার্স 1/√3, ট্যান ইনভার্স 1/√3 কত হবে এটা বলো তো? π/6। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু, বুঝতে পারলাম। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ আমি অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি ডি, বুঝছো? এখানে ছোট্ট একটা জিনিস, যে আর্ক ট্যান, আর্ক মানে হচ্ছে ইনভার্স, বুঝছো? ইনভার্সকে আর্ক দিয়েও লেখা হয়, ইনভার্সকে আর্ক দিয়েও লেখা হয়। ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। আমরা এখন পরে আসলে একটা টাইপে যাব, সেটা হচ্ছে সমীকরণ সমাধান, বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। এটা চ্যাপ্টার 7.1 এর একটা অংশ, এটা চ্যাপ্টার 7.1 এর সমীকরণটা হচ্ছে একটা বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ। এটা মূলত ইঞ্জিনিয়ারিং এ আসে, মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, ভার্সিটিতে মাঝে মাঝে দিয়ে দিতে পারে, বাট এখন পর্যন্ত একবার আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে একবার আসছে, মূলত ইঞ্জিনিয়ারিং আসে। তো আমরা একটু কভার করবো এই টাইপটা। বিপরীত ত্রিকোণমিতিক সংক্রান্ত একটা সমীকরণ দেওয়া থাকবে, খেয়াল করো, এই যে একটা সমীকরণ দেওয়া আছে না, সমীকরণের দুটা পক্ষ থাকে, ডান পক্ষ আর বাম পক্ষ, এখানে চলক হচ্ছে এক্স। তো এই সমীকরণটা সমাধান করতে বলা মানে কি? এক্স এর ভ্যালুটা বাই করা, বুঝতে পারলাম? তো একটা বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে সেটা সমাধান করতে বলা মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা বাইর করা। এখন এক্স এর ভ্যালুটা কেমনে বাইর করবা? বাইর করার ওয়ে হচ্ছে তুমি এটা সিম্পলিফাই করে, এই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে একটা মাত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে নিয়ে আসবা, আর রাইট সাইডে কোনো একটা কোণ থাকবে, ধরো π/3 আসলো, কথার কথা। এই টাইপের সমীকরণ সমাধানের উপায় হচ্ছে তুমি এই জিনিসটাকে কোনোভাবে সিম্পলিফাই করে একটা মাত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে নিয়ে আসবা, রাইট সাইডে একটা কোণ থাকবে, তারপর দুই পাশে সাইন নিয়ে নিলেই কি তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা, বুঝছো? এটা হচ্ছে প্রসেস। যেই সমীকরণটা দেওয়া থাকবে তুমি সেটাকে সিম্পলিফাই করে লেফট সাইডে একটা মাত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আসবা, তারপর ওই ফাংশনটা দুই পাশে অ্যাপ্লাই করে দিলেই হবে, ওইটার যে বিপরীতটা সাইন অ্যাপ্লাই করছো তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছো। কাহিনী বুঝলাম? আচ্ছা এখন আমাদের মেইন টার্গেট হবে আমরা এই জিনিসটা থেকে কিভাবে একটা মাত্র ফাংশনে নিয়ে আসবো। দেখো একটু চিন্তা করো তো, 4
সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু 3π/4। এখান থেকে আমি কিভাবে একটাই নিয়ে আসবো, বোঝার কথা কিন্তু। দেখো সাইন ইনভার্স আর কজ ইনভার্স আছে না, আমি এখান থেকে একটা সাইন ইনভার্স আলাদা করে নিই, তাহলে কি থাকে 3 সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। এই যে 4টা সাইন ইনভার্স এক্স কে জাস্ট ভেঙে ফেলছি, ভেঙে লেখার কারণ কি এখনই বুঝতে পারবা। প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু 3π/4। এখন এই জিনিসটা তোমার পরিচিত না, এটা কত π/2। এখন এই π/2 কে তুমি যদি রাইট সাইডে নিয়ে যাও 3 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 3π/4 মাইনাস π/2। বুঝছো? এখন বলো তো 3π/4 এটা মানে কত, 135 ডিগ্রি না? এই যে 3π/4 এটা মানে 135, 135 থেকে π/2 বাদ দিলে কি 45 থাকবে বা π/4 থাকবে, ঠিক আছে? তো এই ভ্যালুটা আসে হচ্ছে π/4। এটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স। তো এখান থেকে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কত আসে, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু চলে আসে π/12। তিনটা জাস্ট নিচে পাঠিয়ে দিছি। এই যে দেখো আমাদের টার্গেটের যে জিনিসটা ছিল আমরা কিন্তু ওটাই নিয়ে আসছি। আমরা কি বলছিলাম, আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করে একটা মাত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রাখবো, তারপর দুই পাশে ওই ফাংশনটার বিপরীতটা অ্যাপ্লাই করে। দুই পাশে তুমি যদি সাইন নাও তাহলে এক্স এর ভ্যালু কত পাইছো, সাইন π/12। শেষ, এতটুকুই উত্তর। বুঝছো? এগুলো রিটেনে আসতে পারে, এগুলো ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। বুঝতে পারলাম? তুমি যেটা করছো, আবার বলি, একটু সুন্দর করে বলি, আমাদের যেই সমীকরণটা দেওয়া থাকবে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত সমীকরণ, দেখো সাইন ইনভার্স আছে, কজ ইনভার্স আছে, তুমি যেটা করবা এটাকে সিম্পলিফাই করে লেফট সাইডে একটা মাত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আসবা। সিম্পলিফাই কেমনে করছি, 4টা সাইন ইনভার্স এক্স ছিল, 4টারে ভাঙাইছি, 3টা সাইন ইনভার্স এক্স প্লাস একটা প্লাস কজ ইনভার্স এক্স। কেন ভাঙাইছি, তাহলে এই সাইন ইনভার্স কজ ইনভার্স দুজন মিলে কি π/2 হয়ে যায়। ওপাশে পাঠিয়ে দিছি 3 সাইন ইনভার্স এক্স এর ভ্যালু আসছে কত, π/4। 3 ওপাশে পাঠাইছি, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে π/12, সাইন এক্স এর ভ্যালু কত, সাইন π/12। বুঝতে পারলাম? বলো তো। ওকে, এটা করো, এটা করো সবাই তাড়াতাড়ি। বুয়েটে আসছে, বুয়েটে এখান থেকে অনেক অঙ্ক আসছে, অনেক। বলো বলো বলো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা গতবারের আর্কাইভ সেকশনে গিয়ে দেখবা আমার এমসিকিউ ক্লাস আছে ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপর। স্পেশালি ত্রিকোণমিতিটা একটু দেখে আইসো, ওখানে অনেক কিছুই তুমি একদম জাস্ট অ্যান্সার, মানে প্রশ্ন দেখিয়ে অ্যান্সার বলে দিতে পারবে। আমরা অনেকগুলো টেকনিক শিখছি, অ্যাজাম্পশন মেথড, ব্যাক ট্র্যাকিং মেথড, ওইগুলো একটু দেখে নিও। খুব বেশি বড় ক্লাস না, 2টা ক্লাস মনে হয় আছে 2 ঘন্টার, টোটাল 2 ঘন্টা টাইম আর কি। ওই 2 ঘন্টা টাইম একটু দেখে আইসো, বুঝছো? স্পেশালি ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্ক তুমি কোনো ফর্মুলা ছাড়াই করে ফেলতে পারবা। তো আর্কাইভ সেকশন ওই ক্লাসগুলো আছে, একটু দেখে আইসো সবাই, ঠিক আছে? দেখো এটা কি করবা, অনেকটা আগের মতোই, তাই না? এখানে তো ট্যান ইনভার্স এক্স আছে আর 2টা কট ইনভার্স এক্স, এটারে তুমি ভাঙাই ফেলবা। কেমনে ভাঙাবা, একটা কট ইনভার্স এক্স প্লাস আরেকটা কট ইনভার্স এক্স ইকুয়ালস টু 2π/3। এখন এই বেচারা ও কি π/2 হয়ে যাবে না, আমাদের সেই বিখ্যাত ফর্মুলাটা। তো এটা যদি π/2 থাকে, আমাদের কট ইনভার্স এক্স এই ভ্যালুটা কত হবে বলো তো? এটা π/2, এটা হচ্ছে 2π/3, এটা মানে 120 ডিগ্রি না? 2π/3, এগুলো একটু মনে রাখতে হবে। 2π/3 মানে 120 ডিগ্রি, 3π/4 মানে হচ্ছে 135 ডিগ্রি। 120 থেকে 90 বাদ দিলে কি 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তো এখন দুই পাশে তুমি যদি কট নিয়ে নাও তাহলে কট π/6 এর ভ্যালু কত, √3। ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য পারফেক্ট একটা অঙ্ক, বুঝছো? কিংবা এমসিকিউতেও দিতে পারে। সুন্দর আরেকটা অঙ্ক দেখো, এটা কেমনে করবো বলো তো? এখানেও একটা বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বাইর করতে বলছে। তুমি লেফট সাইড আর রাইট সাইড খেয়াল করো তো, অনেক কিছুই সিমিলার না? সেক ইনভার্স, সেক ইনভার্স, সেক ইনভার্স, সেক ইনভার্স। এখন আমি তোমাদের একটু হিন্ট দেই, দেখো বোঝো কিনা। এটা কিভাবে সমাধান করবা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখো বোঝো কিনা। সমীকরণ সমান মানে কি, লেফট সাইড আর রাইট সাইড সমান, তাই না? হিন্টটা ধরতে পারতেছ? বলো তো।
আমি কালার দিয়ে দেখাই দিছি কিন্তু লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হইতে হয় তাহলে এই লাল বক্সের জিনিস আর লাল বক্সের জিনিস সমান হইতে হবে না, সাদা বক্সের জিনিস সাদা বক্সের জিনিস সমান হইতে হবে। তো এই দুইটা সমান ধরে তুমি এক্স এর ভ্যালু নিয়ে আসবা। যদি দেখো দুই ক্ষেত্রেই এক্স এর ভ্যালু সেম আসছে তাহলে কি সেটাই আমাদের সমাধান। কাহিনী বুঝছো? নাইলে কিন্তু এই সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই সমীকরণটা লেফট সাইড আর রাইট সাইড সমান হবে যদি এটা আর ওটা সমান হয় আর x/3 = 2 হয়। লাল বক্সের জিনিস আর সাদা বক্সের জিনিস সমান। এখন দুইখান থেকেই তুমি এক্স এর ভ্যালুটা বের করবা। তো এক্স এর ভ্যালু যদি বের করো, এক্স এর ভ্যালু কত আসতেছে? 6 আসতেছে এখান থেকেও 6 আসতেছে। তার মানে এক্স এর ভ্যালু 6 হলে লালটা লালটা সমান, সাদাটা সাদাটা দুইটাই সমান হয়। এখন তার মানে এক্স এর সমাধান কত? 6। বুঝতে পারলাম? কিন্তু ঝামেলা হইতো ধরো আমি এখানে 3 না দিয়ে দিলাম এখানে 4। তখন তুমি যদি সমাধান করতে যাও এই দুইটা সমান ধরো, তাহলে এক্স এর ভ্যালু এখানে কি 8 আসতো না? এক্স এর ভ্যালু এখানে আসতেছে 6, এখানে আসতেছে 8, দুটো তো মিললো না। এক্স এর ভ্যালু 6 বসাইলে এইটা আর এটা মিলবে, ওই দুইটা মিলবে না। আবার 8 বসাইলে এইটা আর ওইটা মিলবে, এই দুইটা মিলবে না। তখন এই সমীকরণটার কোনো সমাধান পাওয়া যেত না। বুঝছো? কিন্তু যেহেতু দুই ক্ষেত্রেই মিলে গেছে তার মানে এই সমীকরণটার আসলেই কি একটা সমাধান আছে এবং সেই ভ্যালুটা হচ্ছে 6। বুঝতে পারলাম তো? বুঝতে পারলাম? তোমরা ওই যে ভেক্টর করে আসছো না, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত 3টা সহগের অনুপাতে সমান হইতে হয়। তো এটা আর এটা ধরে এক্স এর যেই ভ্যালু পাইছো ওইটা ওইটা ধরে এক্স এর ভ্যালু সেম পাইতে হবে, নাইলে এই দুইটা সমীকরণ কি মানে এই সমীকরণটার কোনো সমাধান থাকবে না। রিটেনে আসলে এতটুকুই লিখবা, এমসিকিউতে আসলে তো এতটুকুই। বুঝতে পারলাম সবাই? পরেরটা পরেরটা যাচ্ছি, পরেরটা খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য পারফেক্ট একটা অঙ্ক। বলো কিভাবে করব? tan ইনভার্স সমান হাফ অফ tan ইনভার্স এটা দেওয়া আছে, কিভাবে করব? এই যে লেফট সাইডে যেই জিনিসটা আছে এই জিনিসটা, এইটা কি পরিচিত লাগতেছে? এটাকে কিন্তু চাইলে আমরা ভাঙায় ফেলতে পারি। খেয়াল করো, tan ইনভার্স x - y ডিভাইডেড বাই 1 + xy। লেফট সাইডের জিনিসটা খেয়াল করো বক্সের মধ্যে, tan ইনভার্স x - y ডিভাইডেড বাই 1 + xy। এই যে 1, tan ইনভার্স 1 - x ডিভাইডেড বাই 1 + x * 1। কাহিনী বুঝছো? তার মানে আমাদের লেফট সাইডের জিনিসটা আসলে এরকম না। খেয়াল করো তো, tan ইনভার্স খেয়াল করো x, এটা হচ্ছে x - y ডিভাইডেড বাই 1 + x * y। এটা কিন্তু একটা ফর্মুলা, বুঝছো? tan ইনভার্স x - y এর ফর্মুলাটাই ভাঙালে কি হবে? ভাঙালে যে কাহিনীটা হবে, tan ইনভার্স x - y পড়ে থাকবে না বলো তো? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এতটুকু ধরতে পারলেই কাজ শেষ, তাই না? এই যে এই ফর্মুলাটা জাস্ট ভাঙাই দিছি। তো এটা ভাঙাই দিলে পরে থাকে হচ্ছে হাফ অফ tan ইনভার্স x। দেখো আমাদের টার্গেট, আমি কি বলছিলাম, তুমি এক পাশে জাস্ট কি আনবা? একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আনবা। সেটা কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি। এই tan ইনভার্স x টাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে খেয়াল করো তো, এখানে থাকবে হচ্ছে π/4। tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, আর ওদিকে থাকবে 3/2 tan ইনভার্স x। এই যে এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। খেয়াল করছো? আমাদের টার্গেট যেই জিনিসটা ছিল, আমাদের টার্গেটের যেই জিনিসটা ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখান থেকে আমরা বলতে পারি আমাদের tan ইনভার্স x এই ভ্যালুটা হচ্ছে 2 2 কাটা π/6। ভুল হইলে বইলো, খেয়াল করো, এই দুই কাটা, এখানে একটা 2 থাকবে, 3 নিচে চলে গেলে কি π/6 থাকবে। 3/2 কেমনে? এই যে খেয়াল করো, এখানে হাফ tan ইনভার্স x আছে না, ওপাশে একটা tan ইনভার্স x আছে, এটাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দিছি, যোগ করে দিছি। বুঝছো? এখানে অর্ধেকটা tan ইনভার্স x আছে, এখানে কি একটা, যোগ করলে কি 1.5টা হবে না? 3/2 মানেই তো 1.5। এখন তো বুঝতে হবে এগুলা, ঠিক আছে? তো খেয়াল করো আমাদের তাহলে x এর ভ্যালু কত আসতেছে? tan π/6, tan π/6 বা 1/√3, 1/√3। সবাই কি বুঝলাম? 1/√3। ওকে, ঠিক আছে। লাস্ট অঙ্ক, এই টাইপের লাস্ট অঙ্ক দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। একটা বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, তোমাকে x এর ভ্যালুটা বের করতে বলছে। তুমি নর্মাল
প্রসেসে করতে পারো, নর্মাল ওয়েতে করতে পারো। নর্মাল ওয়েতে করতে গেলে কি করতে হবে খেয়াল করো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই দুইটা কম্বাইন করলে এখানে ট্যান ইনভার্স সামথিং আসবে না? বুঝছো? এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে ট্যান ইনভার্স কিছু একটা আসবে, এখানে এক্স সংক্রান্ত কিছু একটা আসবে, আর ওদিকে থাকবে ট্যান ইনভার্স 2। তো ট্যান ইনভার্স দুইজনে ভ্যানিশ হয়ে যাবে, পরে থাকবে এক্স এর একটা সমীকরণ, সেই সমীকরণটা সমাধান করলেই কি কাজ হয়ে যাবে। আমার কথাটা বুঝছো? এটা হচ্ছে একটা প্রসেস। আমি এই প্রসেসে ফার্স্টে একটু করে দিই। এটা যদি কখনো রিটেনে আসে তাহলে তুমি এইভাবে করবা, খেয়াল করো। আমাদের লেফট সাইডে কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই আসে না? তুমি যদি এই দুইটা কম্বাইন করো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে যেটা থাকবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস 1/3 প্লাস এক্স মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1/3, আর রাইট সাইডে থাকবে ট্যান ইনভার্স 2। বুঝছো? আমি লেফট সাইডে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন দুই পাশ থেকে তুমি ট্যান ইনভার্সটা উঠায় দাও, তাহলে যেটা পড়ে থাকবে, আমাদের উপরে খেয়াল করো কি পড়ে থাকে, 1/3 তো 1/3 এর সাথে কাটা চলে যায়, উপরে থাকে এখানে টুয়াইস এক্স, আর এদিকে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/9 ইকুয়ালস টু 2। তো এই 2 আর এই 2 যদি কাটা দাও, আমাদের এখানটায় পড়ে থাকে x ইকুয়ালস টু 10/9 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি দুইটা এক পাশে নিয়ে আসো, তাহলে x এর একটা ভ্যালু পাবে। x এর আসলে দুইটা ভ্যালু পাবা, বুঝছো তো? একটা দ্বিঘাত সমীকরণ আসবে, যেটা হয় সেটা হচ্ছে এরকম, 9 দিয়ে গুণ করবা, 9x স্কোয়ার প্লাস 9x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করবা, তুমি x এর ভ্যালুটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? বাট বুঝতেই পারতেছো, এটা তুমি এমসিকিউতে করতে গেলে ফিজিবল হবে না, সময় পাবা না। তো এমসিকিউ কেমনে করবা? অপশন টেস্ট। এই মেথডটার কথা একটু মনে রাখবা, অপশন টেস্ট। তুমি যদি দেখো প্রশ্ন থেকে উত্তরে যাইতে সমস্যা হচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তখন তুমি উত্তর থেকে প্রশ্নে আসার চেষ্টা করবা। তুমি যদি কখনো দেখো প্রশ্ন থেকে উত্তরে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এমসিকিউ হয়, তাহলে উত্তরগুলো তো দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো একটাই উত্তর হবে। তুমি উত্তরগুলো বসায় দেখবা যে কোনটার ক্ষেত্রে আমাদের সমীকরণের লেফট সাইড আর রাইট সাইড সমান হয়, সেটাই আমাদের কি অ্যান্সার। তো খেয়াল করো তো, রাইট সাইডে ট্যান ইনভার্স 2 আছে, তার মানে বুঝতেছো এই ভেতরের জিনিসগুলো অবশ্যই পজিটিভ হওয়া লাগবে, নাইলে তো ট্যান ইনভার্স 2 হবে না। বুঝছো? এই ভেতরের জিনিসগুলো এক্স এর যেই ভ্যালুটাই বসাও না কেন, ভেতরের জিনিসগুলো পজিটিভ হওয়া লাগবে। এখন তুমি যদি -5/6 বসাও এক্স এর জায়গায়, তাহলে ভেতরের দুইটাই নেগেটিভ হয়ে যাবে না? দুইটা নেগেটিভ তুমি যদি কম্বাইন করো, দুইটাই নেগেটিভ কোণ হবে। এটা তো একটা ধনাত্মক কোণ, ট্যান ইনভার্স 2 একটা ধনাত্মক কোণ না? দুইটা ঋণাত্মক কোণ যোগ করে জীবনেও কি ধনাত্মক কোণ পাবে না, তার মানে এটা অলরেডি বাদ, এটা আমাদের অ্যান্সার হবে না। এবার বি নাম্বারটা যদি বসাও, এখানে ট্যান ইনভার্স 0 আসে, ওখানে নেগেটিভ আসে, তার মানে বি নাম্বারটাও হচ্ছে না। সি নাম্বারটা যদি বসাও, তাহলে আমাদের লেফট সাইডে কি থাকে বলো তো? ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/3, 2/3 প্লাস ট্যান ইনভার্স 0। কিন্তু আমাদের রাইট সাইড কি ট্যান ইনভার্স 2 না? তো লেফট সাইড আর রাইট সাইড কি সমান হচ্ছে না, তার মানে এটাও আমাদের উত্তর না। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। বুঝছো? এটাকে বলে অপশন টেস্ট। তুমি অপশনগুলো বসায় দেখবা, তোমাকে যদি একটা সমীকরণ সমাধান করতে দেয়, তার মানে এক্স এর যে ভ্যালুটা অ্যান্সার হবে, তার জন্য লেফট সাইড আর রাইট সাইডের সমান হবে না? সমীকরণ সমাধান করা মানেই তো এটা, এক্স এর এমন একটা ভ্যালু বের করা যার জন্য ওই সমীকরণটা বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। তুমি ভ্যালুগুলো বসায় দেখবা কোনটার জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়, যেটার জন্য হবে সেটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম? বলো তো। তো এই মেথডটা আমাদের সামনে অনেক বেশি কাজে দিবে, অপশন টেস্ট। এই মেথডটা আমাদের সামনে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7.1 এটা শেষ। আমরা দেখছিলাম আমাদের বিপরীত ত্রিকোণমিতি, এইটার দুইটা পার্ট। প্রথমটা হচ্ছে 7.1, এটা আমরা মাত্র শেষ করলাম। বিপরীত ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়, এটা শেষ। এখন আমরা পরের পার্টটা, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান 7.2,
এটা শুরু করব। আমি তোমাদের ফর্মুলা রিভাইজ দিয়ে আসতে বলছিলাম, রিভাইজ দিয়ে আসছো না সবাই? ফর্মুলাগুলো রিভিশন দিয়ে আসতে বলছিলাম। আচ্ছা, তো এখন আমি প্রথমত তোমাদের ফর্মুলাগুলো জাস্ট একটু দেখাবো, তোমরা একটু রিভিউ করে নিবা, পরে ফর্মুলাগুলো একটু ফিল করায় দিব যে যাতে মনে থাকে, বুঝছো? আগে তোমরা জাস্ট একটু নিজেদের মতো ফর্মুলাগুলো দেখে নাও, আমি 30 সেকেন্ড করে সময় দিব। এখানে 3টা ফর্মুলা আছে, এই 3টা ফর্মুলা একটু দেখে নাও। সাইন থিটা ইকুয়াস টু সাইন আলফা হলে থিটার ভ্যালু হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার আলফা, কস থিটা সমান কজ আলফা হলে থিটার ভ্যালু এটা, আর ট্যান থিটা সমান ট্যান আলফা হলে এটা। এগুলোর ক্ষেত্রে যেই ফর্মুলাটা আছে এদের বিপরীতটার ক্ষেত্রে একই ফর্মুলা খাটবে। অর্থাৎ তুমি সাইন থিটার জায়গায় যদি কোসেক থিটা ধরো, বুঝছো? তুমি সাইন থিটার জায়গায় যদি কোসেক থিটা ধরো, অর্থাৎ এই যে এরকম কোসেক থিটা ইকুয়াস টু কোসেক আলফা, এটা হলে আমাদের থিটার ভ্যালু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, বুঝছো? এটার ক্ষেত্রে যেই ফর্মুলাটা খাটবে এটার বিপরীতটার ক্ষেত্রে একই ফর্মুলা খাটবে। কজের ক্ষেত্রেও সেকের ক্ষেত্রেও সেম ফর্মুলা খাটবে। কজের ক্ষেত্রে যেটা সেকের ক্ষেত্রেও একই, ট্যানের ক্ষেত্রে যেটা কটের ক্ষেত্রেও কি একই। ঠিক আছে, সূত্র মনে রাখার ওয়ে আমি দেখাবো। আচ্ছা, এই কয়টা দেখা হয়েছে, এবার এখানে আরো কয়টা জিনিস দেওয়া আছে। সাইন থিটার ভ্যালু 0 হলে থিটার ভ্যালু n পাই, কস থিটার ভ্যালু 0 হলে থিটার ভ্যালু এইটা, ট্যান থিটার ভ্যালু 0 হলে থিটার ভ্যালু n পাই। দেখো, সাইন থিটা যেখানে 0, ট্যান থিটা কিন্তু ওখানে 0 হবেই, কারণ ট্যান থিটা মানে কি সাইন বাই কজ না, ট্যান থিটা মানে তো সাইন বাই কজ, তো সাইন থিটা যেখানে 0, ট্যান থিটা সেখানে 0 হবেই। আবার কস থিটা যেখানে 0, কট থিটা সেখানে 0 হবে না? কস থিটা যেখানে 0, কস থিটা যেখানে 0, কট থিটাও সেখানে 0 হবে, কারণ কট থিটা মানে কি কস বাই সাইন। তো আমরা এখান থেকে লিখতে পারি আমাদের কট থিটার ভ্যালু যদি 0 হয়, তাহলে থিটার ভ্যালু কি হবে? কস যেখানে 0, কট সেখানেই 0, তো থিটার ভ্যালু কি এই কজের মতোই হবে। বুঝতে পারলাম? এই যে এই দুইজন সেম। আচ্ছা, জাস্ট ফর্মুলাগুলো দেখো, আমি মনে রাখার টেকনিক বলে দিব একটু পরেই। এরপর এখানে আরো কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, এগুলো একটু দেখো। এগুলো সব বইয়ে আছে এবং তোমরা একাডেমিকে পড়ে আসছো, একটু দেখো জাস্ট। দেখা হয়েছে নিশ্চয়ই, তাই না? ওকে, ঠিক আছে। তো আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, মুখ্য মান। সবাই মনোযোগ দাও, ম্যাক্সিমামে এই জিনিসটা বুঝে না, মুখ্য মান ব্যাপারটা কি। তোমরা জটিল সংখ্যায় মুখ্য আর্গুমেন্ট পড়ছো না? আমি নিজেই তো পড়াইছি, মুখ্য আর্গুমেন্ট পড়ছো, তো এখানে মুখ্য মান বলে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি আমি তোমাদের একটু বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি তোমাকে বললাম সাইন থিটার ভ্যালু হচ্ছে হাফ, তাহলে থিটার ভ্যালু কত বলো তো? থিটা হচ্ছে সাইন ইনভার্স হাফ, তাই না? এখন সাইন ইনভার্স হাফ এটার ভ্যালু কত? খেয়াল করো তো, এই যে এইখানটায় আমাদের থিটার ভ্যালু যখন π/6, তখন সাইন থিটার ভ্যালু হাফ না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি থিটার ভ্যালু কত? π/6। আবার চিন্তা করো তো, আমাদের দ্বিতীয় চতুর্ভাগেও সাইন কিন্তু কি পজিটিভ না? আমাদের দ্বিতীয় চতুর্ভাগেও সাইন হচ্ছে পজিটিভ। তার মানে এইবার আমরা বলতে পারি না এই যে এই কোণটা, এটাও তো থিটার ভ্যালু হইতে পারে, এটা হচ্ছে π-π/6, বুঝছো? সাইন π-π/6 মানে হচ্ছে সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি বা 5π/6, এটার ভ্যালুও কিন্তু হাফ। সাইন 150, তুমি যদি এটার ভ্যালু থিটা নাও, এটার ভ্যালু হাফ। আবার চিন্তা করো, তুমি এই যে π/6 এটা না, এটার সাথে তুমি যদি আরো 360 ডিগ্রি যোগ করো, খেয়াল করো, তুমি থিটার ভ্যালু π/6 নিবা না, π/6 এর সাথে আরো 360 ডিগ্রি যোগ করবা, তাহলে আবার এই অবস্থানে আসবা না? π/6 প্লাস 2π। তুমি ক্যালকুলেটরে সাইনের মধ্যে এটা বসায় দেখো, এটার জন্য কি আমাদের সাইন থিটার ভ্যালু হাফ আসবে।
এটার সাথে আরো 360 যোগ করলে যেই ভ্যালুটা বাবা, ওটার জন্য কি সাইন থিটার ভ্যালু হাফ না? কথাটা বুঝছো? কথাটা বুঝছো? তুমি π/6 এর সাথে 2π যোগ করো, এটার সাথে আরো 2π যোগ করো, কিংবা 2π বিয়োগ করো, তাহলে এই পজিশনটাতেই আসবা। এখানে কি আমাদের সাইনের ভ্যালু হাফ। তার মানে এই যে সাইন ইনভার্স হাফ, এই জিনিসটা আমি অনেকগুলা ভ্যালু পাচ্ছি, অনেকগুলা ভ্যালু পাচ্ছি না? আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট ভ্যালু নিতে, একটা নির্দিষ্টটাকে মুখ্য মান হিসেবে কনসিডার করতে, মেইন মান, বুঝছো, প্রিন্সিপাল ভ্যালু। বাকিগুলা সাধারণ মান, বাট একটাকে আমরা মেইন হিসেবে চাচ্ছি। কথা বোঝা গেছে? এখন সেই মেইনটা কোনটা হবে? সেই মেইনটা কোনটা হবে? আমাদের এই যে অনেকগুলা মান, এই যে অনেকগুলা মান পাইছি, তাদের মধ্যে যার পরম মান সবচাইতে ছোট, যার পরম মান সবচাইতে ছোট, সেটাকেই বলা হয় এইটার মুখ্য মান। বুঝছো? সাইন ইনভার্স হাফ, এটার অনেকগুলা ভ্যালু পাইছি আমি, এদের মধ্যে যার পরম মান সবচাইতে ছোট, সেটাকেই বলা হয় মুখ্য মান। এখন মুখ্য মানের আসলে সীমা আছে। তুমি যদি সাইন ইনভার্স এক্স এর কথা চিন্তা করো, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হচ্ছে, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হচ্ছে -π/2 থেকে π/2 এর মাঝে। খেয়াল করো, এই যে এই রেঞ্জের মধ্যে যারা থাকবে, এটা কি আমাদের -π/2 না? আর এটা হচ্ছে π/2। -π/2 থেকে π/2 এর মাঝে যেই কোণটা থাকবে, এই যে সাইন ইনভার্স হাফ, এটার তো অনেকগুলো ভ্যালু পাওয়া যায়, যেই ভ্যালুটা এই কোণের মাঝে থাকবে, অর্থাৎ -π/2 থেকে π/2 এর মাঝে থাকবে, সেটাই হচ্ছে এই জিনিসটার মুখ্য মান। তো সাইন ইনভার্স হাফের মুখ্য মান কত হবে তাইলে বলো তো? π/6। এখন সাইন ইনভার্স মাইনাস হাফ যদি চিন্তা করো, সাইন ইনভার্স মাইনাস হাফ যদি চিন্তা করো, এটার মুখ্য মান কি হবে? এই সীমার মধ্যে যেটা, এই সীমার মধ্যে কোনটা? তুমি মাইনাসটা যদি বাইরে আনো, তাহলে -π/6 হয় না? -π/6টা কি? এইটার মুখ্য মান। ভয়েসে প্রবলেম হচ্ছে? ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে নাকি? ঝামেলা তো হওয়ার কথা না? ওয়েব অ্যাপে ঝামেলা হলে একটু ফেসবুকে চলে যাও, ঠিক আছে? একটু ফেসবুকে চলে যাবা। ফেসবুকে তো ঝামেলা হচ্ছে না, তাই না? ফেসবুকে ঝামেলা হচ্ছে না, ঠিক আছে। তো কনসেপ্টটা বুঝছো তো? এই যে সাইন ইনভার্স, এইটার যেই ভ্যালুটা এই সীমার মধ্যে থাকবে, সেটাকে বলা হয় মুখ্য মান। এখন সাইন ইনভার্স পজিটিভ হলে প্রথম চতুর্ভাগে, নেগেটিভ হলে কি দ্বিতীয় চতুর্ভাগে। শুধু সাইন না, শুধু সাইন না, সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, তারপর ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স, এই যে চারটা অনুপাত, এই চারটা অনুপাতের মুখ্য মান কোন সীমার মধ্যে থাকবে? এই সীমাটার মধ্যে থাকবে, -π/2 থেকে π/2 এর মাঝে। অর্থাৎ এই কোণগুলার, এগুলোর কিন্তু অনেকগুলো ভ্যালু পাওয়া সম্ভব। আমরা মাত্রই দেখছি সাইন ইনভার্স হাফের কি অনেকগুলো ভ্যালু, ইনফাইনাইট সংখ্যক ভ্যালু পাওয়া সম্ভব। এর মধ্যে যেই ভ্যালুটা এই সীমার মধ্যে থাকবে, সেটাকেই বলা হয় মুখ্য মান। কাহিনী বুঝলাম? তুমি যদি ক্যালকুলেটর দিয়ে একটু প্রেস করে দেখো, সাইন ইনভার্স হাফ দাও বা কোসেক ইনভার্স কিছু একটা দাও, তোমাকে যে অ্যাঙ্গেলটা দিবে সেটা আসলে মুখ্য মান, এই সীমার মধ্যে থাকবে। কনসেপ্টটা বুঝছি? আমাদের এই যে চারটা অনুপাত, এই চারটা অনুপাতের যেই ভ্যালুটা, মানে এই যে এগুলো তো কোন, যেই ভ্যালুটা এই সীমার মধ্যে থাকবে, সেটাই কি আমাদের মুখ্য মান। আচ্ছা, ব্যতিক্রম হচ্ছে কজ। ব্যতিক্রম হচ্ছে কজ। কজ কেন ব্যতিক্রম? কজের মধ্যে নেগেটিভ থাকলে সেটা কিন্তু এইখানে আসবে না, তাই না? কজ কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। কজের মধ্যে নেগেটিভ ভ্যালু আসলে সেইটা আর চতুর্থ চতুর্ভাগে থাকবে না, সেটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে হবে। কাহিনী বুঝছো? কজের মধ্যে যদি নেগেটিভ চলে আসে, বাকি সবগুলোর ক্ষেত্রে, যে এই চারটার ক্ষেত্রে যদি পজিটিভ ভ্যালু হয়, তাহলে তারা প্রথম চতুর্ভাগে থাকবে। নেগেটিভ ভ্যালু হলে এই চতুর্ভাগে চলে আসবে, চতুর্থ চতুর্ভাগে। বাট কজ তো ব্যতিক্রম। কজের মধ্যে পজিটিভ এখানে ঠিক আছে, বাট কজের মধ্যে নেগেটিভ আসলে তারা চতুর্থ চতুর্ভাগে হবে না। কারণ কি? কজ এই চতুর্ভাগে পজিটিভ। তো কজের মধ্যে নেগেটিভ ভ্যালু আসলে সেটা কি দ্বিতীয় চতুর্ভাগে থাকতে হবে। তো আমাদের কজ আর সেকের ক্ষেত্রে আমাদের মুখ্য মান 0 থেকে পাই এই সীমার মাঝখানে থাকবে। বুঝছো?
কজ আর সেক ইনভার্স, কজ ইনভার্স আর সেক ইনভার্সের ক্ষেত্রে যেই ভ্যালুটা এই সীমার মধ্যে থাকবে সেটাকে কি বলা হবে? মুখ্য মান বলা হবে। বুঝতে পারলাম? আমি যদি দেখাই একটা কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স হাফ, এটার মুখ্য মান কত হবে বলো তো? π/3। কজ ইনভার্স মাইনাস হাফ, আমরা গত ক্লাসে একটা ফর্মুলা দেখছিলাম, কজ ইনভার্স মাইনাস হাফের ভ্যালু কত বলো তো? এরকম ছিল না, পাই মাইনাস কজ ইনভার্স হাফ। গত ক্লাসে একটা ফর্মুলা দেখছিলাম যে এরকম কজ ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কজ ইনভার্স এক্স। ওটা কই থেকে আসছে বুঝছো? তো এটা কত হয়? পাই মাইনাস π/3 বা 2π/3। তো কজ ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান কি? এখানটাই চলে আসছে। তো পুরো কনসেপ্টটা বুঝছি? এই সবাই কি বুঝছি তো? কারো যদি ওয়েব অ্যাপে ঝামেলা হয়ে থাকে তোমরা একটু ফেসবুকে চলে যাও। হ্যাঁ, ঠিক আছে। তো মুখ্য মানের কনসেপ্টটা আশা করি বোঝা গেছে, মুখ্য মানের কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব। সবাই এখানে মনোযোগ দিবা, সবাই এখানে একটু মনোযোগ দিবা। ঠিক আছে, আমরা একটু চারটা চতুর্ভাগ আঁকায় ফেলাই। তোমরা ডোমেইন রেঞ্জ নিয়ে যারা ঝামেলায় পড়তেছিলে এখানে একটু মনোযোগ দিতে হবে। আমরা চারটা চতুর্ভাগ একটু আঁকায় ফেলাই। খেয়াল করো, আমাদের এই যে এই লাইনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এটা হচ্ছে 0, তারপর এই কোণটা কত? π/2, এই কোণটা কত? পাই, তাই না? এই কোণটা হচ্ছে 3π/2, তারপর আবার এই কোণটা কত হলো? টুয়াইস পাই। তুমি π/2 জাস্ট যোগ করতেছো, তাহলে এখানে কত হবে? 5π/2। এখানে কত হবে? 3π, আরো π/2 যোগ করছো, তাহলে এখানে কত? 7π/2। কাহিনী বুঝছো? যে এই লাইনটাতে এই কোণগুলো আসতেছে, তারপর এখানে কত আসবে? 4π। একটা জেনারেল স্ট্রাকচার ধরতে পারতেছো? একটা সাধারণ স্ট্রাকচার কি তুমি ধরতে পারতেছো? যে এই লাইনটা এক্স অক্ষের যে ধনাত্মক দিকটা, এখানে কি আসতেছে? 0, 2π, 4π, 6π আসবে। তার মানে এখানে পায়ের সহগগুলা কি জোড় না? তার মানে এই লাইনটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি? টুয়াইস এন পাই। বুঝছো? এই লাইনটার যে সাধারণ আকৃতি, এই লাইনটায় যে সমস্ত কোণ আসবে, যে সমস্ত কোণ এখানে আসবে তাদের সাধারণ আকৃতি হচ্ছে টুয়াইস এন পাই, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝলাম? এবার উল্টা সাইডেরটা চিন্তা করো, এখানে কারা কারা আসছে? পাই, 3π, 5πও দেখবে এখানে আসবে। তার মানে এক্স অক্ষের যে নেগেটিভ সাইড তার সাধারণ আকৃতিটা কি হবে? পায়ের সহগগুলা বেজোড়, তাই না? তার মানে টুয়াইস এন প্লাস 1π, টুয়াইস এন প্লাস 1π। বুঝতে পারলাম তো? এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকটাই, যে এই লাইনের উপর যে সমস্ত কোণ আসবে তাদের সাধারণ আকৃতি। এখানে যে সমস্ত কোণ আসবে তাদের সাধারণ আকৃতি হচ্ছে এটা। ঠিক আছে, এবার ওয়াই অক্ষের যে পজিটিভ দিকটা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকটা, ওখানে খেয়াল করে তো π/2 আছে, তার সহগ কি? 1, 5, পরে হবে 9। তার মানে এই লাইনটা ওয়াই অক্ষের যে ধনাত্মক দিকটা, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 4n প্লাস 1 π/2। আমাদের ওয়াই অক্ষের যে ধনাত্মক দিকটা সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 4n প্লাস 1 π/2। ঠিক আছে, তুমি n এর ভ্যালু 0 বসাও তাহলে π/2 আসবে, 1 বসাও 5π/2, 2 বসাও 9π/2 আসবে। আর এই যে ওয়াই অক্ষের যে নেগেটিভ সাইডটা সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি 4n মাইনাস 1 π/2। অর্থাৎ এই লাইনের উপর যে সমস্ত কোণ এসে পড়বে তাদের সাধারণ আকৃতি হচ্ছে এইটা। এই বুঝলাম সবাই? এই চারটা লাইনের যে সাধারণ আকৃতি সেটা আশা করি বোঝা গেছে। এখন এই দুইটা লাইনকে একসাথে তুমি কিভাবে প্রকাশ করবা? দেখো, মানে এক্স অক্ষটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? টুয়াইস এন পাই, টুয়াইস এন প্লাস 1π। এখানে পায়ের জোড় সহগগুলা বেজোড় সহগগুলা, তার মানে দুইটাকে একসাথে আমি এন পাই দিয়ে প্রকাশ করতে পারি না? এই আকৃতির যে সমস্ত কোণ আছে তারা এক্স অক্ষের উপরে থাকবে। বুঝছো? এন পাই। এই আকৃতির যে সমস্ত কোণ আছে তারা হয় এই সাইডে থাকবে, না হয় এই সাইডে থাকবে। তার মানে কি? তারা এক্স অক্ষের উপরে থাকবে। আচ্ছা, আর ওয়াই অক্ষের উপরে যারা থাকবে তাদের সাধারণ আকৃতি হবে এরকম টুয়াইস এন প্লাস 1 π/2।
এই পুরা ফিগারটা তুমি একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা, এটা অনেক জায়গায় কাজে দিবে, এই জিনিসটা অনেক জায়গায় কাজে দিবে। একটু মাথায় নাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। এই পুরা ফিগারটা তুমি একটু মাথায় নিবা। এই রেখাটার উপর যে সমস্ত কোণ আসে তাদের আকৃতি হচ্ছে টুয়াইস এন পাই, এখানটায় হচ্ছে টুয়াইস এন প্লাস 1 পাই। দুইজনের উপরে যারা আছে, এক্স অক্ষের উপরে যারা আসে তাদের সাধারণ আকৃতি হচ্ছে এন পাই। ওয়াই অক্ষের উপরের দিকে যারা আসে তাদেরটা হচ্ছে 4n প্লাস 1 পাই বাই 2, 4n মাইনাস 1 পাই বাই 2, আর দুইটাকে একসাথে কম্বাইন করলে হয় এই জিনিসটা। ডান। আচ্ছা, এবার আমাকে বলো তো সাইন থিটার ভ্যালু 0 কোথায়? এক্স অক্ষের উপরে না? সাইন থিটা মানে কি? সাগরে লবণতি, তাই না? সাগরে লবণতি, লম্বার ভ্যালুটা যদি 0 হয় না, আমাদের ত্রিভুজটা দেখতে এরকম হয়ে যাবে, তাই না? এক্স অক্ষের উপরে থাকবে। তো সাইন থিটা 0 কোথায়? সাইন থিটার ভ্যালু 0 কোথায়? এই এক্স অক্ষের উপরে না? সাইন থিটার ভ্যালু 0 কোথায়? এই এক্স অক্ষের উপরে। সাইন থিটার ভ্যালু 0 হচ্ছে এক্স অক্ষের উপরে, তাই না? তো এক্স অক্ষের আকৃতিটা কি? এন পাই। এই যে খেয়াল করো, সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার ভ্যালু কত? এন পাই। বুঝছো এবার সবাই? সাইন থিটার ভ্যালু 0 হলে থিটার ভ্যালু কত? এন পাই। সেম ভাবে ট্যান থিটার ভ্যালু কোথায় 0? যেখানে সাইন থিটার ভ্যালু 0 সেখানেই ট্যান থিটার ভ্যালু 0, যেখানে সাইন থিটার ভ্যালু 0 সেখানেই কি ট্যান থিটার ভ্যালু 0। তো সাইন থিটা আর ট্যান থিটা তারা এক্স অক্ষের উপরে 0, এই জন্য আমাদের থিটার সাধারণ আকৃতিটা কি? এন পাই। থিটার সাধারণ আকৃতিটা এন পাই। আচ্ছা, এইবার কস থিটা কোথায় 0 হবে? কবরে ভূততি, ভূমি যেখানে 0। আমাদের ত্রিভুজটা যদি দেখতে এরকম হয়, তাই না? এখানে ভূমি 0, তো ভূমি 0 কোথায়? আমাদের ওয়াই অক্ষের উপরে না? তো কস থিটা 0 কোথায় হবে? কস থিটা 0 হবে ওয়াই অক্ষের উপরে। ওয়াই অক্ষের সাধারণ আকৃতি কি? টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2, টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2। খেয়াল করো তো, তাই আসছে না? কস থিটা 0 কোথায়? কস থিটা ইকুয়ালস টু 0 হলে আমাদের যেই থিটার সাধারণ আকৃতি, থিটার সাধারণ আকৃতি, আবার কট থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার সাধারণ আকৃতি এটা। এখন মনে থাকবে না এই চারটা? এই চারটা তো মনে থেকেই গেল, ভুলাতে পারবে কেউ? হ্যাঁ, তুমি জাস্ট এই ফিগারটা মনে রাখলেই হয়। আচ্ছা, এইবার আমাকে বলো তো সাইন থিটার ভ্যালু 1 কোথায়? সাইন থিটার ভ্যালু 1 কোথায়? সাইন থিটার ভ্যালু 1 কিন্তু এইখানটায়, নিচের দিকে গেলে নেগেটিভ 1 হয়ে যাবে, তাই না? সাইন থিটার ভ্যালু 1 হচ্ছে এখানটায়, নেগেটিভ 1 হচ্ছে নিচের দিকটায়, তাই না? সাইন 90 এর ভ্যালু 1, 270 এর ভ্যালু -1, তারপরটার সাথে আরো 180 যোগ করলে মানে এইখানটায় সাইন থিটার ভ্যালু 1, সাইন থিটার ভ্যালু -1 কোথায়? এখানটায়। ওকে, এবার একটু দেখো তো, একটু দেখো সাইন থিটার ভ্যালু 1 কোথায়? দেখছো? আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকটায়। সাইন থিটার ভ্যালু -1 কোথায়? ওয়াই অক্ষের নেগেটিভ দিকটায়। ধরতে পারতেছো ফর্মুলাগুলো? ওয়াই অক্ষের ধনাত্মক দিকটায়, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকটায়। এবার কস থিটার ভ্যালু 1 কোথায়? কস 0 এর ভ্যালু 1, কস 360 এর ভ্যালু 1, কস 720 এর ভ্যালু 1। তার মানে কস থিটার ভ্যালু যখন এই দিকটায়, এই যে এইখানটায় এই লাইনের উপরে, তখন কস থিটার ভ্যালু 1। থিটাটা যখন এই লাইনের উপরে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তো এক্স অক্ষের ধনাত্মক দিকে সাধারণ আকৃতি কি? টুয়াইস এন পাই। আর কস থিটার ভ্যালু -1 কোথায়? এই দিকটায়, এই দিকটায়। ঠিক আছে, পরের লাইনগুলো বুঝছো? কস থিটার ভ্যালু 1 কোথায়? এক্স অক্ষের ধনাত্মক দিকটা, এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কত? টুয়াইস এন পাই। কস থিটার ভ্যালু -1 কোথায়? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, সেখানে থিটার ভ্যালু কত? টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2। বুঝছি? আচ্ছা, ঠিক আছে, লাস্টেরটা আপাতত দেখো না, লাস্টেরটা আপাতত দেখে না, লাস্টেরটা আমি বলতেছি, একটু পরেই বলতেছি, লাস্টেরটা আমি একটু পরেই বলতেছি। আচ্ছা, তো এগুলো গেল। এখন একদম সাধারণ আকৃতি, এই ব্যাপারগুলা কি দেখো। সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, এখানে আলফাটা হচ্ছে আমাদের মুখ্য মান আর থিটাটা হচ্ছে সাধারণ মান। আলফাটা হচ্ছে মুখ্য মান আর থিটাটা হচ্ছে সাধারণ মান। বুঝছো তো? আমাদের আলফাটা হচ্ছে এখানে মুখ্য মান, আলফাটা হচ্ছে
মুখ্য মান একটাই হয়, আর থিটাটা হচ্ছে সাধারণ মান। থিটার ভ্যালু অনেকগুলো, অসীম সংখ্যক সাধারণ মান। তো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে তুমি মুখ্য মান থেকে সাধারণ মানে কেমনে যাবা? সাইন থিটার ভ্যালু তুমি চিন্তা করো, আলফাটা হচ্ছে ধনাত্মক, সূক্ষ্মকোণ চিন্তা করো। তো সাইন থিটা কোথায় কোথায় পজিটিভ? প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে না? সাইন থিটা কোথায় কোথায় পজিটিভ? প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে। তুমি প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে যাইতে হবে। খেয়াল করো, এই যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় হচ্ছে এটা। তুমি এন এর ভ্যালু শূন্য বসাও, এন এর ভ্যালু জোর বসায় দেখো, জোর বসাইলে কি এন পাই প্লাস আলফা হবে, সেটা প্রথম চতুর্ভাগে থাকবে। আর এন এর ভ্যালু যদি বেজোর বসাও তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। জাস্ট একটু চিন্তা করলেই হবে এই জিনিসটা, বুঝছো? আমাদের সাইন থিটার ভ্যালু ধনাত্মক কোথায় কোথায়? সাইন থিটার ভ্যালু ধনাত্মক হচ্ছে এখানটায় আর এখানটায়, এখানটায় আর এখানটায়। তো তোমার মুখ্য মানটা যদি ধরো আলফাটা ধনাত্মক কিছু একটা আসছে, তো ধনাত্মক কোথায় থাকবে? প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে। তো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে তোমাকে যাইতে হবে। কেমনে যাবা? ওই যাওয়ার উপায়টাই আসলে এই সাধারণ আকৃতি দিয়ে বুঝাইছে। এই যে কই গেল, ওই যাওয়ার উপায়টাই আসলে এই যে সাধারণ আকৃতিটা, এইটা দিয়ে বোঝানো হয়েছে। এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। তুমি এন এর ভ্যালু শূন্য ধরে নাও, তাহলে কি 0 প্লাস আলফা, এটা প্রথম চতুর্ভাগে। এন এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে কি হয় পাই 1 এর কারণে এন এর ভ্যালু যদি 1 হয় পাই মাইনাস আলফা না, এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। এন এর ভ্যালু 2 ধরো, তাহলে টুয়াইস এন 2 পাই প্লাস আলফা। বুঝছো? আচ্ছা, cos থিটা ইকুয়ালস টু cos আলফা। cos থিটা কোথায় পজিটিভ? প্রথম আর চতুর্থ চতুর্ভাগে, প্রথম আর চতুর্থ চতুর্ভাগে। এই যে খেয়াল করো, টুয়াইস এন পাই, এটা কোন রেখাটা ছিল? এক্স অক্ষের যে ধনাত্মক দিকটা, সেটা না? সেটার সাথে তুমি কি প্লাস আলফা করলে প্রথম চতুর্ভাগে যাবে, মাইনাস আলফা করলে চতুর্থ চতুর্ভাগে যাবে। বুঝছো? এই যে টুয়াইস এন পাই, এইটা আসলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকটা। টুয়াইস এন পাই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকটা। তুমি এটার সাথে যখন আলফা করবা, প্লাস আলফা করলে প্রথম চতুর্ভাগে, মাইনাস আলফা করলে দ্বিতীয় চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে। এই দুটা চতুর্ভাগে কি আমাদের cos থিটা পজিটিভ, এই জন্যই কেটে আসছে। আর ট্যান থিটা পজিটিভ হচ্ছে প্রথম আর তৃতীয় চতুর্ভাগে। এই ফর্মুলাটা দিয়ে আসলে তুমি প্রথম আর তৃতীয় চতুর্ভাগেই যাচ্ছ। থিটার ভ্যালু যদি বেজোর বসাও তাহলে দেখবা তৃতীয় চতুর্ভাগে যায়। মানে এন এর ভ্যালু যদি বেজোর বসাও তাহলে আমাদের থিটাটা তৃতীয় চতুর্ভাগে যাবে, আর এন এর ভ্যালু যদি জোর বসাও তাইলে দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে যাবে। বুঝছো? জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। এখন জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলে হবে। আমি এত কিছু বুঝাইছি, জাস্ট ফর্মুলাগুলো যাতে মাথায় ঢুকে। এগুলো কমপ্লেক্স লাগতে পারে, এগুলো মাথায় রাখার দরকার নেই, বাট একটু ফিল করা গেছে তো পুরো জিনিসটা। আমি এগুলো না দেখালেও হতো, বাট তুমি বুঝছো তো। এখন জাস্ট এই ফর্মুলাগুলো আমি দেখার জন্য তোমাদের 30 সেকেন্ড করে টাইম দিব। সবাই একটু দেখে নিবা, এগুলো দেখা হলেই আমাদের ফর্মুলা শেষ। আমরা জাস্ট অঙ্ক করব এখন। 30 সেকেন্ড টাইম দিলাম। সাইন কস, এই যে এই চারটা খুব বেশি কাজে লাগবে। এই তিনটা খুব বেশি কাজে লাগবে। এদের ক্ষেত্রে যেটা, তাদের বিপরীতটার ক্ষেত্রেও একই, তাদের বিপরীতটার ক্ষেত্রেও কি একই। সাইনের ক্ষেত্রে যেটা, কোসেকের ক্ষেত্রে একটা। কজের ক্ষেত্রে যেটা, সেকের ক্ষেত্রেও সেম জিনিস। সেক থিটা ইকুয়ালস টু সেক আলফা হলে থিটার ভ্যালু কি টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা। ট্যানের ক্ষেত্রে যেটা, কটের ক্ষেত্রেও একই জিনিস। ওকে ওকে, পরেরটা যাচ্ছি। 30 সেকেন্ড, দেখে নাও দেখে নাও। একটু দেখে নাও। আচ্ছা, ডান। এবার এই কয়টা দেখে নাও। লাস্টেরটা তো বুঝছোই, যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা হলে ওই জিনিসটাই, যে এটা অ্যাপ্লাই করছে এন পাই প্লাস আলফা। আমাদের প্রথম পৃষ্ঠার যেই ফর্মুলাটা, এটা আসলে আলাদা করে ফর্মুলা হিসেবে মনে রাখার দরকার নেই, বুঝছো? এই জিনিসটা আলাদা করে ফর্মুলা হিসেবে মনে রাখার দরকার নেই, এটা আমাদের প্রথম পেজেই আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা এখন অঙ্ক শুরু করব। ডোমেনার রেঞ্জ এখানে দেওয়া ছিল। আচ্ছা, ডোমেনার রেঞ্জ একটু পরে পড়াই, এখন বেশি কমপ্লেক্স হয়ে যাবে। খেয়াল করো, এন এর ভ্যালু পূর্ণ সংখ্যা হলে এটার মান কত? তুমি খেয়াল করো তো, একটু কম্পেয়ার করে দেখো।
এরকম না ব্যাপারটা? সাইনের মধ্যে কি আছে? n প্লাস প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটাই না? একটু জাস্ট কম্পেয়ার করো, এই যে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটাই ভেতরে কি সাধারণ মানটা দেওয়া আছে, কোণের সাধারণ মানটা দেওয়া আছে, ওই সাধারণ মানের যে ভ্যালুটা হবে মুখ্য মান বসালে সেম ভ্যালুই হবে, তাই না? মুখ্য মান বসালে সেম ভ্যালুই হবে। তুমি জাস্ট কি মুখ্য মানটা বাইর করছো, আমাদের অ্যান্সারটা কি? সাইনের মধ্যে ওই মুখ্য মানটা বসাইলে যা হয়, আমাদের মুখ্য মান কত? π/6। তো সাইন π/6 এর ভ্যালু কত? হাফ। সবাই কি বুঝছে এটা? এখন এরকম আরো অঙ্ক দিতে পারতো না বলো তো? আমি কয়েকটা দেই, তোমরা একটু অ্যান্সার লিখবা। 1 নাম্বার, এটা হচ্ছে tan টুয়াইস n পাই প্লাস মাইনাস π/3, এটার ভ্যালু কত বলো? এরপর আবার দিলাম ধরো আচ্ছা tan ক্ষেত্রে তো এটা হবে না, এটা কজের ক্ষেত্রে হবে, সরি, এটা হচ্ছে কজ, বুঝছো? এটার ভ্যালু কি হবে? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে দিলাম ধরো cot n পাই প্লাস π/4, এটার ভ্যালু কত আর ওটার ভ্যালু কত? দেখো এটা কজের মতো হয়ে গেছে না? তো মুখ্য মান কত? তুমি জাস্ট এই ফর্মুলার সাথে কম্পেয়ার করবা, টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা না, টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা, তো এটা কি cos π/3 বা হাফ, cos π/3 বা হাফ, আর ওখানটায় মুখ্য মান কত? π/4, তো এটার ভ্যালু কি হবে? cot π/4 বা 1। এরকম অঙ্ক মাঝে মাঝে দিয়ে দিতে পারে, এরকম অঙ্ক মাঝে মাঝেই দিয়ে দিতে পারে, ঠিক আছে? ওকে, এখন তোমরা জাস্ট অঙ্ক করবে আমার সাথে ধুমধারাক্কা। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়বার আসছে। কি বলছে? 2 cos θ = 1, এই সমীকরণটার সাধারণ সমাধান, সাধারণ সমাধান। তোমার কিন্তু দেখো 2 cos θ = হাফ না, তো cos θ আচ্ছা 2 cos θ এর ভ্যালু 1, তো cos θ = হাফ, তো এখান থেকে আমরা cos θ কে cos আলফা আকারে প্রকাশ করব, cos π/3। তো মুখ্য মান কত? মুখ্য মানটা কিন্তু π/3, মুখ্য মান একটাই, সেটা হচ্ছে π/3, বুঝছো? এখন মুখ্য মানকে তুমি সাধারণ মানে কেমনে প্রকাশ করবা? θ = টুয়াইস n পাই প্লাস মাইনাস π/3। তোমার যদি ফর্মুলা মনে না থাকে তুমি জাস্ট এভাবে চিন্তা করবা, আমাদের cos θ পজিটিভ কোথায় কোথায়? আমাদের cos θ পজিটিভ হচ্ছে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে, আমাদের cos θ পজিটিভ হচ্ছে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে। তো আমাকে এই সাধারণ মানটাকে প্রথম আর চতুর্থ চতুর্ভাগে নিতে হবে, তাই না? তো প্রথম আর চতুর্থ চতুর্ভাগে তুমি কেমনে যাবা? এই যে খেয়াল করো, এটাকে আমরা কেমনে প্রকাশ করি? টুয়াইস n পাই, এখান থেকে আলফা যোগ করলে তুমি কই যাবা? প্রথম চতুর্ভাগে যাবা, এখান থেকে আলফা বিয়োগ করলে কি? তুমি চতুর্থ চতুর্ভাগে যাবা। এইভাবে মনে রাখবা, বুঝছো? তাহলে তুমি ব্যাপারটা মুখস্থ করো না, তুমি কনসেপ্টটা বুঝে তারপর অঙ্কটা করছো, ঠিক আছে? ঠিক আছে তো? আর মুখস্থ রাখতে পারলে তো খুবই ভালো। এটা করো তো, এটা করো, দেখছো এগুলো কিন্তু আসে, প্রচুর আসে, একদমই সহজ অঙ্ক কিন্তু প্রচুর আসে। sin θ = 1/√2, তো sin θ = sin π/4, এটা কিন্তু আমাদের মুখ্য মান, তাই না? আমাদের কোণের মুখ্য মান হচ্ছে এটা, তো মুখ্য মান থেকে সাধারণ মানে কেমনে যাব? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/4। এখন এইটা তুমি কনসেপ্ট কেমনে বুঝছো? আমাদের sin θ এর ভ্যালু, sin θ এর ভ্যালু পজিটিভ কোথায় কোথায়? আমাদের sin θ এর ভ্যালু পজিটিভ কোথায় কোথায়? প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে। তো এই যে খেয়াল করো n পাই দিয়ে আসলে কি বোঝায়? এই পুরা x অক্ষটাকে বোঝায় না, তাই তো? n পাই দিয়ে পুরা x অক্ষটাকে বোঝায়। এখন n এর ভ্যালু যদি জোড় হয় তাহলে n পাই কোনটাকে বোঝায়? এইটাকে না? n এর ভ্যালু জোড় হলে কি হবে? n পাই -1 এর মাথায় জোড়, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, n পাই প্লাস π/4, তাহলে সেটা কোন চতুর্ভাগে যাবে? প্রথম চতুর্ভাগে যাবে, বুঝছো? আর n এর ভ্যালু যদি বেজোড় হয় তাহলে এই যে n পাই এটা আসলে প্রকাশ করবে এই জিনিসটাকে। n এর ভ্যালু যদি বেজোড় হয় তাহলে কি n পাই এই -1 এর মাথায় বেজোড়, তখন মাইনাস হয়ে যাবে, n পাই মাইনাস π/4, তখন কি তুমি দ্বিতীয় চতুর্ভাগে আসতেছো। কনসেপ্টটা বুঝছো? এই জিনিসটা পরীক্ষার জন্য একদমই গুরুত্বপূর্ণ না, বাট অঙ্কটা বোঝার জন্য, কনসেপ্টটা বোঝার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
বুঝলাম। ওকে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট তোমার কনসেপ্টটা বোঝার জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কি হবে বলো, করো 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 তাড়াতাড়ি। cos 3 theta equals to half, তো cos 3 theta equals to cos pi by 3। এখানে আমাদের পাই বাই থ্রিটা কি মুখ্য মান, 3 থিটার মুখ্য মান, 3 থিটার মুখ্য মান হচ্ছে পাই বাই 3। তো আমরা কি লিখতে পারি, 3 থিটা ইকুয়ালস টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 3, 3 দিয়ে ভাগ করতে হবে। থিটা ইকুয়ালস টু 2/3 এন পাই প্লাস মাইনাস পাই বাই 9। আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। সবাই কি বুঝতে পারতেছি তো? 12 নাম্বারটার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। পরেরটা এটা করো তো, এটা করো, এটা করো, এটা আমি করে দিচ্ছি না, একদমই সহজ কিন্তু। মুখ্যমান কত? আমি যদি তোমাকে থিটার মুখ্যমান বাইর করতে বলি, মুখ্যমান কি হবে বলো তো? sin 2 থিটা ইকুয়ালস টু sin পাই বাই 6, ঠিক আছে। তো আমাদের 2 থিটা এটা হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। তো এখান থেকে থিটার ভ্যালু কি হবে, n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 12। যদি রিটার্নে আসে তাহলে তোমাকে কিন্তু এখানে আরেকটা জিনিস লিখতে হবে, n বিলংস টু z। n আমাদের পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, n বিলংস টু z, n হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। সবাই কি বুঝলাম? এখানে তুমি n এর বিভিন্ন ভ্যালু বসালে সাধারণ মানগুলো পাইতে থাকবে। ফর এক্সাম্পল n এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কি থাকে, পাই বাই 12 হয়। n এর ভ্যালু 0 বসালে পাই বাই 12, পাই বাই 12 কি আমাদের ওই সীমার মধ্যে। মুখ্যমান সবসময় একটাই পাবা, মুখ্যমান সবসময় একটাই পাবা। তুমি এখানে n এর ভ্যালু যাই বসাও না কেন, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মাঝখানে n এর ভ্যালু যাই বসাও, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মাঝখানে একটা মাত্র ভ্যালুই পাবা। n এর ভ্যালু 0 বসায় দেখো পাই বাই 12 হয়, তো পাই বাই 12 কি এটার মুখ্যমান। 1 বসাও দেখবে এই সীমার বাইরে চলে গেছে, ওইটা আর মুখ্যমান হবে না, ওইটা আর মুখ্যমান হবে না, ঠিক আছে। আর একটু ধীরে পড়াবো, এগুলো তো একদম সহজ টপিক, ফর্মুলা রিভিশন দিয়ে আসতে বলছি না, আমরা জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখতেছি। আমরা জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখতেছি। দেখো এটা করো, এটা করো, এটা করো। দেখো সেক থিটার ভ্যালু হচ্ছে -2, যাদের সেকে ঝামেলা হয় তোমরা কজে নিয়ে যাবা, বুঝছো? আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও ওই বিপরীতগুলা, কোসেক, সেক, কট, ওগুলো নিয়ে কাজ করতে ঝামেলা হইতো। তো আমি ঝামেলায় না গিয়ে আমি জাস্ট কজে নিয়ে আসবো। কস থিটার ভ্যালু তাহলে কত হবে, -1/2 না? কস থিটার ভ্যালু যদি -1/2 হয় তাহলে মুখ্যমান কত বলো? মাইনাস, কিন্তু মাইনাস মুখ্যমান কই যায়, দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়। তো কস পাই মাইনাস পাই বাই 3, এখানে আমাদের যে থিটার মুখ্যমানটা সেটা হবে cos 2 পাই বাই 3। এটা একটু মনে রাখতে পারো, বুঝছো? এটা অনেক জায়গায় কাজে দিবে। cos থিটা যদি -1/2 হয়, থিটার মুখ্যমান হচ্ছে 2 পাই বাই 3। এত ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এটা একটু ডিরেক্ট মনে রাখবা। এটা ভেক্টরে নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগে। নদী নৌকার ক্ষেত্রে আমাদের সোজাসুজি পারাপারের ক্ষেত্রে একটা অঙ্ক ছিল না, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে cos থিটা ইকুয়ালস টু কি, উপরে হচ্ছে ভুলে গেছি, উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ, এরকম কিছু একটা না? ম্যাক্সিমাম টাইমে নৌকার বেগ স্রোতের বেগের ডাবল থাকে, তখন এই অনুপাতটা চলে আসে, বুঝছো? তখন কিন্তু এই অনুপাতটা চলে আসে। তো এই জিনিসটা একটু মনে রাখবা। cos থিটার ভ্যালু -1/2 হলে আমাদের থিটার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি বা 2 পাই বাই 3। আমাদের গতিবিদ্যায়ও দেখবে এটা অনেক কাজে লাগে। তো এখানে আসলে সাধারণ মান চাই না, এখানে জাস্ট মুখ্যমানটাই চাইছে, তাই না? এখানে আমাদের মুখ্যমানটাই চাইছে, মুখ্যমানটা কত, 2 পাই বাই 3, শেষ, এটাই উত্তর। বুঝতে পারলাম তো সবাই? হুম, বুঝতে পারলাম। পরেরটা করো, সবাই করো 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 করো, সবাই একটু তাড়াতাড়ি এটা করো।
সাইন ইনভার্স 1 যেখানে n এর ভ্যালু দেওয়া আছে, এটার মান কত হবে? এটার মান কত হবে বলো তো? সাইন ইনভার্স 1 কোথায় হয়? এখানে কি অপশনে অ্যান্সার আছে? বলো তো, সাইন ইনভার্স 1 কোথায় হয়? y অক্ষের ধনাত্মক দিকে না? এই যে এখানটায় না? y অক্ষের ধনাত্মক দিকের ভ্যালু আমরা দেখছি 4n + 1 π/2। এটা কি এখানে আছে? বলো তো, এইটা কি এখানে আছে? না কিন্তু, কিন্তু এখানে নাই। আমাদের অ্যান্সার কি? নান। বুঝছো, এটার অংশ বিশেষ আছে। ফর এক্সাম্পল n π/2, n এর ভ্যালু 1 বসাও তাহলে এখানে আসবে, কিন্তু n এর ভ্যালু যখন 2 বসাবা তখন এখানে থাকবে না, অন্য জায়গায় চলে আসবে। এখানে n এর ভ্যালু 0 বসাও তাহলে এখানে আসবে, যখন অন্য কিছু একটা বসাবা অন্য জায়গায় চলে যাবে। একদম অ্যাকুরেটলি আসতে হবে, এটা বুঝছো? এখানে অ্যান্সার হচ্ছে নান অফ দিস। খেয়াল করো, সাইন ইনভার্স 1, সাইন থিটার ভ্যালু 1 হচ্ছে এখানটায়, এটার পরিচয় কি? 4n + 1 π/2। এরকম কিছু আছে? নাই কিন্তু। আমাদের অ্যান্সার হচ্ছে নান অফ দিস। বুঝছি? এই সবাই বুঝছি তো? ডি কিভাবে হয়? তুমি n এর ভ্যালু 0 বসাও, 2n π + π/2। হ্যাঁ, ডি অ্যান্সার হয়। আমি তো ভুল করলাম, তোমরা আমার সাথে সাথে ভুল কেন করছো? তোমরা আমার সাথে সাথে ভুল কেন করছো বলো? সবাই বুঝেও ফেলছো। দেখো, 2n π কোনটাকে নির্দেশ করে? এটাকে না? 2n π এর সাথে তুমি যদি π/2 যোগ করো, সব সময় তুমি এখানটাই আসবা। বুঝছো? এগুলো করা যাবে না। আমারটা দেখে দেখে কেন ভুল করছো? পরীক্ষা হলে দেখবা একজন পাশে থেকে, তুমি অ্যাকুরেট করছো, পাশে থেকে একজন বলছে, তখন ভুলটা লাগাই দিয়ে আসবা। এবার বুঝছো তো? দেখো, সাইন ইনভার্স 1 এটা কোথায়? y অক্ষের ধনাত্মক দিকটায় থাকবে। তো y অক্ষের ধনাত্মক দিকে থাকলে আমাদের অ্যান্সার হয় 4n + 1 π/2। এখন এটা ডিরেক্টলি সরাসরি নাই, বাট এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে কি হয় খেয়াল করো তো। এই যে π/2টা দুজনের সাথে গুণ করে দাও, তাহলে 2n π + π/2, এটা হয় না? এই যে π/2টা জাস্ট গুণ করে দিছো, 2n π + π/2। এটা কিন্তু অপশনে আছে, একটু সাবধান, এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝেই দেয়। এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝেই দেয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। ঠিক আছে, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে এরকম, সমীকরণ সমাধান। আমরা এখন যেই টাইপে যাব সেটা হচ্ছে সমীকরণ সমাধান। এবার তোমাকে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক সমীকরণ থেকে থিটার ভ্যালুটা বাইর করতে হবে। আমি যদি দেখাই, এই যে খেয়াল করো, এখানে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে না? cos θ + sin θ = সামথিং। এখান থেকে তোমাকে থিটার ভ্যালুটা নিয়ে আসতে হবে। বুঝছো? ত্রিকোণমিতিক সমীকরণ কিভাবে সমাধান করব? আমাদের প্রথম যে আকৃতিটা, আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের প্রথম আকৃতিটা হচ্ছে এরকম, a cos θ + b sin θ = c। যেখানে a b c এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। একটা শর্ত একটু মানা লাগবে, সেটা হচ্ছে আমাদের c এর যেই পরম মানটা মডুলাস অফ c, সেটা a² + b² এই জিনিসটা থেকে ছোট বা সমান হইতে হবে। বুঝছো? আমাদের সমীকরণ সমাধান করব আমরা এখন, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব। আমাদের প্রথম যে আকৃতি সেটা হচ্ছে a cos θ + b sin θ, এই ভ্যালুটা হচ্ছে c এর সমান। মানে এই আকৃতিতে থাকবে যেখানে c এর পরম মানটা এই শর্তটা মেনে চলে। তো এই আকৃতির ক্ষেত্রে আমরা কি করব? আমাদের সমীকরণের দুই পাশকে a² + b² দিয়ে ভাগ করে দিব। আমাদের সমীকরণের দুই পাশকেই a² + b² দিয়ে ভাগ করে দিব, √(a² + b² দিয়ে ভাগ করে। আহা, শর্তটা হচ্ছে এরকম, একটু ভুল করছি। বুঝছো? মডুলাস অফ c এর মানটা √(a² + b² এইটার থেকে ছোট। বুঝছো? তো এই জিনিসটা দিয়ে √(a² + b² এইটা দিয়ে তুমি সমীকরণের দুই সাইডকে ভাগ করে দিবা, তাহলে যেটা পড়ে থাকবে এটা * cos θ + b/√(a²
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা ইকুয়ালস টু সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রসেসটা বুঝছো? তুমি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দুই পাশকে ভাগ করে দিবা। তারপর আমাদের লেফট সাইডে তুমি হয় কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি এটার ফর্মুলা ভাঙানোর চেষ্টা করবা। আমাদের লেফট সাইডে কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি যে কোনো একটা ফর্মুলা ভাঙানোর চেষ্টা করবা। এই ফর্মুলা দুটা নিশ্চয়ই মনে আছে, আমি যদি একটু লিখে দিই, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, আর কজ এ মাইনাস বি হচ্ছে কজ এ কজ বি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আমাদের সমীকরণের দুই পাশকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবা। তারপর লেফট সাইডে যেটা থাকবে সেটাকে কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বিতে নিয়ে আসার চেষ্টা করবা। বুঝছো? একটা এক্সাম্পল দেখাই তাহলে পুরোপুরি বুঝতে পারবা। একটা এক্সাম্পল দেখাই তারপরেই পুরোপুরি বুঝতে পারবা। খেয়াল করো এই কোশ্চেনটা, খেয়াল করো এখানে এ এর ভ্যালু কত? 1 না? এ এর ভ্যালুও 1, বি এর ভ্যালুও 1, এ এর ভ্যালুও 1, বি এর ভ্যালুও 1, তাই না? cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2। সি এর ভ্যালু কত? এটা। তো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভ্যালুটা কত? √2 না? এই যে √2 এটা কিন্তু সি থেকে কি বড় বা সমান? আমাদের সি এর ভ্যালুটা এর থেকে ছোট বা সমান হইতে হবে। সি এর ভ্যালু এটা সমান, তো আমাদের এই আকৃতিতে গেছে। এখন কি করবা? দুই পাশকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবা। দুই পাশকে যদি ভাগ করো তাহলে কি পড়ে থাকবে? 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়ালস টু √2। বুঝতে পারলাম? দুই পাশকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করছে। এখন আমাদের যে লেফট সাইডটা সেখানে তুমি কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙানোর চেষ্টা করবা। দেখো কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি এর ফর্মুলা কেমনে ভাঙাবা? মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কজ এ প্লাস বি এর ফর্মুলা যাবে, তুমি বুঝতেছো। আর মাঝখানে প্লাস থাকলে কি? কজ এ মাইনাস বি এর ফর্মুলা যাবে। এখন দুটার ক্ষেত্রেই কজ দুইটা কিন্তু একসাথে, কজ এ কজ বি একসাথে, তাই না? সাইন এ সাইন বি একসাথে, কজ এ কজ বি একসাথে, সাইন এ সাইন বি একসাথে। তো তুমি যেটা করবা এখানে অলরেডি কজ থিটা আছে, তার মানে এর সাথে যেটা আছে এটাকেও কি কজে নিয়ে যেতে হবে, কারণ কজের ফর্মুলা ভাঙাতে হলে কজ দুইটা একসাথে রাখতে হয়। তো কজ থিটা তো আছেই, আমরা ওইটাকেও কজে নিয়ে যাব। তো ওইটাকে যদি কজে নিয়ে যাও cos π/4 থাকে না? তারপর প্লাস এটা সাইন আছে, এটা সাথেরটাও কি সাইনে নিতে হবে, সাইন থিটা সাইন π/4। রাইট সাইডে তো 1 হবে, তাই না? √2 দিয়ে তো ভাগ করছি, তো ইকুয়ালস টু 1। বুঝছো? আমি যেটা করতেছি আমাদের লেফট সাইডে কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙানোর চেষ্টা করতেছি। এখন খেয়াল করো তো, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তো কি থাকে? কজ এ মাইনাস বি না? কজ থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু 1। এখন কজ থিটা ইকুয়ালস টু 1 এখান থেকে বলো তো, তাহলে আমাদের থিটার ভ্যালু কত হয়? কজ থিটার ভ্যালু যদি 1 হয়, cos থিটার ভ্যালু যদি 1 হয়, আমাদের এখানে থিটা মাইনাস π/4 এটা কত হবে? টুয়াইস এন পাই। কারণ cos থিটার ভ্যালু 1 কই হয়? x অক্ষের ধনাত্মক দিকটায় না? মনে করে দেখো, এই যে cos এই জিনিসটার ভ্যালু 1 কখন হবে? যখন এই জিনিসটা x অক্ষের ধনাত্মক দিকে থাকবে। তার মানে থিটা মাইনাস π/4 এটা কত? টুয়াইস এন পাই। এখান থেকে আমাদের থিটার ভ্যালু তাহলে কি আসে? টুয়াইস এন পাই প্লাস π/4। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। রিটেনে আসলে n বিলংস টু জেড পূর্ণ সংখ্যা তোমাকে লিখতে হইতো। সবাই কি বুঝছি? পুরোপুরি বুঝছি? আবার একটু রিভিউ দিই। আমাদের এইটার আকৃতি হচ্ছে, এই টাইপের আকৃতি হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c, যেখানে মডুলাস অফ c, c এর পরম মানটা রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর থেকে ছোট হবে, এর থেকে বড় হলে কি ঝামেলা? একটু পরে বলতেছি। তো এই টাইপের ক্ষেত্রে তুমি যেটা করবা, প্রথমত সমীকরণের লেফট আর রাইট সাইডে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবা। তারপর আমাদের লেফট সাইডটাই এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ভাঙানোর চেষ্টা করবা। তুমি সবগুলাকে কম্বাইন করে একটা মাত্র কজে নিয়ে আসার চেষ্টা করবা। একটা মাত্র কজে যদি নিয়ে আসতে পারো, তারপর তো সহজ। কস থিটা ইকুয়ালস টু কজ আলফা, ওই আকৃতির কিছু একটা হবে, সেখান থেকে সাধারণ মানটা নিয়ে আসবা।
কাহিনী বুঝলাম? আচ্ছা, এখন এই শর্তটা কেন? আমাদের লেফট সাইডকে আমরা কম্বাইন করে কস থিটায় নিয়ে আসবো না? কস থিটার ভ্যালু সবসময় 1 থেকে ছোট হওয়া লাগবে, তাই না? 1 থেকে ছোট হওয়া লাগবে, -1 থেকে 1 মাঝখানে। তো ওই যে সি এর ভ্যালু যদি এটার থেকে বড় হয়ে যায় তাহলে তো এটা 1 থেকে বড় হয়ে যাবে, এই জন্য এই শর্তটা, বুঝছো তো? তো এই জিনিসটা আমরা এখানে করলাম। এটা খুবই পপুলার অঙ্ক, এখান থেকে একটা আসবে মোটামুটি শিওর থাকো। এখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, আমাদের √(x² + b²) এটা কি c এর সমান, তো আমাদের এই ফর্মে পড়তেছে। এখন আমরা কি করব, এই √(x² + b² দিয়ে দুই পাশে ভাগ করে দিব, ভাগ করে দিলাম এটা আর এটা। তো এখন আমরা cos a + b বা cos a - b এর ফর্মুলা ভাঙাবো। cos a - b এর ফর্মুলা ভাঙতে হবে, কারণ মাঝখানের চিহ্নটা পজিটিভ। cos এর ফর্মুলায় দুইটা cos একসাথে থাকে, cos থিটা তো আছেই, তো এই হাফটাকেও কি আমি cos এ নিয়ে যাব, নিয়ে গেলাম। সাইন দুইটা একসাথে, sin থিটা sin π/4, cos a cos b প্লাস sin a sin b, cos a - b, বুঝছো? cos a - b। তো cos থিটা ইকুয়ালস টু 1, মানে cos সামথিং ইকুয়ালস টু 1 হলে আমাদের ওইটার ভ্যালু কি 2i sin π। cos থিটার ভ্যালু 1 হয় x অক্ষের ধনাত্মক দিকে, সেখান থেকে আমরা থিটার ভ্যালু নিয়ে আসছি। সবাই বুঝছে এটা? বলো তো। এগুলো এমসিকিউতে আসলে আরেকটা ওয়েতে করা যায়, আমরা আগে নর্মাল প্রসেসগুলো দেখি। হ্যাঁ, এটা রিটেনেও আসতে পারে। রিটেন এমসিকিউ দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ, এটা আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে আসলে শর্টে কিভাবে করা যায় একটু পরে দেখব, একটু পরে দেখব। আচ্ছা, আমরা এখন পরের অঙ্কটায় যাচ্ছি। এইটা সবাই কি পারবা বলো তো? এটা ধরো রিটেনে দিয়ে দিছে, এটা আমাদের এই আকৃতিতে যাচ্ছে না? খেয়াল করো, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, তার মানে √(a² + b², √(a² + b²) এটার ভ্যালু কত? √2। এটা কি c থেকে বড়? তুমি লেগেছে, তুমি কি করবা, দুই পাশকে 1/√2 দিয়ে ভাগ করবা। 1/√2 sin থিটা প্লাস 1/√2 cos থিটা ইকুয়ালস টু 1/√2। এরপরের কাজ কি, আমাদের লেফট সাইডটাকে cos a + b বা cos a - b তে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে প্লাস, মাঝখানে কি প্লাস আছে, তো আমি cos a - b তে নেওয়ার চেষ্টা করব। cos দুইটা একসাথে থাকবে, cos